দর্শক আমন্ত্রণ জানাচ্ছি রাতের দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম। রাজধানীর কালশির বস্তিতে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে পানি সংকট, ফায়ার সার্ভিসের 15 ইউনিটের প্রায় 2.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। ঈদের ছুটি শুরু, বাড়ি ফিরছে ঢাকাবাসী। সময় মতো ট্রেন বাস ছেড়ে না যাওয়ায় ভোগান্তি, নৌপথে দুর্ঘটনা এড়াতে নানা পদক্ষেপ। যাত্রী সেবার যতগুলো উপকরণ থাকা দরকার সবগুলোই আমরা চেষ্টা করেছি আপনাদের সাথে পরিচিত করানোর জন্য। টাঙ্গাইলে রড বোঝাই ট্রাক উল্টে 15 জনের প্রাণহানি, আহত 6 জন। ঈদ উদযাপন করতে চট্টগ্রাম থেকে উত্তরবঙ্গে গ্রামের বাড়ি ফিরছিলেন সবাই। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র্যাব পুলিশের ক্যাম্পে দুর্বৃত্তদের সশস্ত্র হামলা, দুই পক্ষের কয়েক ঘন্টা গোলাগুলি, অভিযানে বেশ কয়েকজন আটক। পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু, আজ মিনা প্রান্তরে এক হয়েছেন লাখ লাখ মুসল্লি। আগামীকাল সকালে সবাই যাবেন আরাফাতের ময়দানে। মাঠে গড়ালো সাফ নারী চ্যাম্পিয়নশিপ। উদ্বোধনী ম্যাচে ভুটানকে 1-0 গোলে হারিয়েছে নেপাল। বাংলাদেশের ম্যাচ 28 মে, প্রতিপক্ষ মালদ্বীপ। এবারে পুরো আয়োজন। রাজধানীর মিরপুরে কালশি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় 2.5 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিসের 15টি ইউনিট। দর্শক, ঘটনাস্থলে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী আলোয়ান খান, সরাসরি তিনি যোগ দিয়েছেন। আলোয়ান, আসলে জানতে চাই যে আগুনের কি পরিস্থিতি এই মুহূর্তে? পুরোপুরি নিয়ন্ত্রণে তো আসার খবর পাওয়া গেছে, সূত্রপাত কিভাবে হলো, কেউ হতাহত রয়েছে কিনা, ফায়ার সার্ভিস আসলে সবশেষ কি আপডেট জানিয়েছে? রুবায়েত, দেখতেই পাচ্ছেন এখনো ফ্লেমিং ধোঁয়া জ্বলছে, ধোঁয়া বের হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে এসেছে এরকমটা আমরা দেখতে পাচ্ছি, তবে ধোঁয়া এখন পর্যন্ত শেষ হয়নি, নিয়ন্ত্রণ আসেনি। আমি আমার পরিস্থিতিটা আমি দেখাতে চেষ্টা করছি কিভাবে ধোঁয়া একদম গ্রাস করে ফেলছে। এই ধোঁয়াটাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে ফায়ার সার্ভিস। এখানে যে বস্তিটায় আগুন লাগে সন্ধ্যা 7:23 আগুন লাগে। বস্তিবাসীর অভিযোগ যে কেউ একজন আগুন এখানে লাগিয়ে দিয়েছে। তবে আগুন লাগার এখনো প্রকৃত কারণ জানা যায়নি। ফায়ার সার্ভিসের তারা ব্রিফিং করবে, ব্রিফিং করার শেষে হয়তো তদন্ত করার সাপেক্ষে হয়তো বিস্তারিত আমরা জানতে পারবো। কিন্তু এই আগুন লাগার কারণে কিন্তু পুরো বস্তির ঘর বাড়ি যা ছিল, প্রায় 250 পরিবার, 250টি ঘর ছিল, সেই ঘরগুলো কিন্তু একদম পুড়ে ছাই হয়ে গেছে। পাশেই কিন্তু বেশ কিছু পুরাতন মালামালের দোকান ছিল, সেই দোকানও কিন্তু পুড়ে একদম ছাই হয়ে গেছে। প্রতিটি যে বাসী অথবা বাসিন্দা তারা কিন্তু দাবি করছে তাদের বিভিন্ন মালামাল ছিল, কোনো প্রকার মালামালাই কিন্তু তারা বের করতে পারেনি। তারা শুধু তাদের নিজের জীবনটি নিয়েই বের হয়ে গেছে। আমরা 10টা নাগাদ ফায়ার সার্ভিসের তৎপরতায় দেখেছি যে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে, কিন্তু এখনো বিভিন্ন জায়গায় ধোঁয়া জ্বলছে, ধোঁয়া বের হচ্ছে, এরকমটা আমরা দেখতে পাচ্ছি। এখনও কিন্তু ধোঁয়া বের হচ্ছে, প্রচণ্ড পরিমাণে ধোঁয়া বের হচ্ছে। ফায়ার সার্ভিসে কাজ করে যাচ্ছে। এবং আমরা যদি ক্ষয়ক্ষতির পরিমাণ বলি, এখানে বস্তিবাসীরা কুরবানি দেওয়ার জন্য একটি গরু এনেছিল, যে আগামী কুরবানির ঈদে উনি গরুটি এখানে কুরবানি করবেন। সেই গরুটিও কিন্তু এখানে পুড়ে ছাই হয়ে গেছে, এমনটি তথ্য দিয়েছে এখানের বস্তিবাসীরা। এবং প্রতিটা বস্তিবাসীর কিন্তু বিভিন্ন যে মালামাল ছিল সেই মালামাল কিন্তু পরিমাণ কিন্তু কারো লাখ টাকার মালামাল ছিল বলেও কিন্তু এখানের বস্তিবাসীরা আমাদেরকে জানিয়েছে। সেই মালামাল কিন্তু তারা বের করতে পারেনি।
এবং আমরা 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 আপনারা দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিস চেষ্টা করছে যে ধোঁয়াগুলো আসলে নিয়ন্ত্রণ করার জন্য। সেই ধোঁয়া নিয়ন্ত্রণ করলে আমরা পুরোপুরি এই আগুন আসলে নিয়ন্ত্রণে এসেছে এরকমটাই বলতে পারবো। এই ছিল রুবাইত সর্বশেষ বস্তি থেকে। নিশ্চয়ই রাজধানীর কালশির যে আগুনের ঘটনা সেখান থেকে সবশেষ আপডেট এই সহকর্মী জানাচ্ছেন। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে রাজধানী থেকে রেল ও সড়ক পথে যাত্রীর চাপ বেড়ে চলেছে। আজ দিনভর কমলাপুর রেল স্টেশন এবং বাস টার্মিনালগুলোতে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। তবে সময় মতো ট্রেন ও বাস না ছাড়ার কারণে ভোগান্তিতে পড়েছেন অনেকেই। সোমবার শুরু হয়েছে ঈদের টানা 7 দিনের ছুটি। ফাঁকা হয়ে যাচ্ছে রাজধানীর রাস্তাঘাট, কিন্তু সকাল থেকে ভিড় বাড়তে থাকে কমলাপুর রেল স্টেশনে। আপনজনদের সাথে ঈদের খুশি ভাগ করার পাশাপাশি নির্ভার সময় কাটাতে নগরবাসী যাচ্ছেন সে করে। সকালে 2টি ট্রেন কিছুটা দেরিতে ছেড়েছে। পরে রংপুর এক্সপ্রেস প্রায় 1.5 ঘন্টা পর কমলাপুর ছাড়ে। ফলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। কিন্তু ঈদের খুশির কাছে যেন তাদের এই কষ্ট কিছুই না। দাদি আছে, গরমে ভাল লাগে না। ওইখানের মজাটা হচ্ছে ওইখানে সবার সঙ্গে খেলতে পারি, ঢাকায় তো খেলতে পারি না। তেমন রেলপথ তুলনামূলক নিরাপদ হওয়ায় ট্রেন যাত্রায় মানুষের আগ্রহ বেশি। সেই দিক বিবেচনা করে টিকিট, বগির পরিচ্ছন্নতা এবং সময়মতো যাত্রার বিষয়ে নজরদারি প্রয়োজন বলে মনে করেন যাত্রীরা। আমি যখন রেগুলারলি ট্রেনে যাই, ট্রেনের একটা সিটও ফাঁকা থাকে না, বরঞ্চ আমরা যেই বগিগুলার কানেকশনগুলো দেখি ওখানে অসংখ্য লোক দাঁড়ায় থাকে। তাহলে একটা ট্রেন এত লস করে কিভাবে প্রতি বছর? এই জিনিসগুলোকে আসলে আইডেন্টিফাই করতে হবে। আমাদের মনে হয় যে সদিচ্ছা হয়তো বা আছে, কিন্তু আমাদের ব্যুরোক্রেসির কারণে বা অন্য কোনো আনসিন প্রবলেমের কারণে আমরা রেজুলেশন আসতে পারতেছি না। রেলওয়ে কর্তৃপক্ষ জানায় এবার ঈদে নারীদের জন্য বিশেষ বগি চালু রয়েছে। আর ছাদে যাতে কেউ উঠতে না পারে সে ব্যাপারে সংশ্লিষ্টরা সতর্ক রয়েছে। মহিলাদের জন্য স্পেশাল ঈদ উপলক্ষে মহিলাদের মহামান্য হাইকোর্ট যে নির্দেশনা দিছে সেই নির্দেশনা আমরা পাইছি। আমরা আজকে 2টি ট্রেনে মহিলাদের জন্য 2টি কোচ রেখেছি। একটা জয়ন্তিকা এক্সপ্রেস ঢাকা থেকে সিলেট যাবে, সেটায় মহিলাদের জন্য একটা কোচ দেওয়া হয়েছে। আর একটা ঢাকা চিটাগাং রোডে সোনার বাংলা যে এক্সপ্রেসটা চলে সেটি মহিলাদের জন্য একটা এক্সপ্রেস কোচ দিয়েছি আমরা। এদিকে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে সকাল থেকে যাত্রীর চাপ বাড়তে থাকে। অনেক বাস সময়মতো যাত্রা করতে না পারায় সমস্যায় পড়েন যাত্রীরা। প্রায় 1.5 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, এখন টিকিট এখনো ছাড়ছে না। গাড়ি আসলে পরে টিকিট ছাড়বে বলছে, গাড়ি এখনো রাস্তায় আছে। যখন বাস আসবে তখন তারা টিকিট দিচ্ছে, এর আগে টিকিট দিচ্ছে না। তো ওদের নাকি বাস সংকট, তো এই জন্য টিকিট দিচ্ছে না, এখনো 3 ঘন্টা যাবত দাঁড়িয়ে আছে। যাত্রী হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে সার্বিক পরিস্থিতির উপর নজর রাখছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। সদরঘাট থেকেও নির্বিঘ্নে বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন নৌ রুটের যাত্রীরা। দুর্ঘটনা এড়াতে ট্রলারে কোনো যাত্রী উঠতে দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান। জানিয়েছেন সবাই যাতে নিরাপদে বাড়ি পৌঁছতে পারে সেই জন্য নেওয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা। বৈরী আবহাওয়া কিংবা মুষলধারে বৃষ্টি কোনো কিছুই থামাতে পারছে না ঘরমুখো এসব মানুষদের। সোমবার সকাল থেকেই রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে, তাই পলিথিন মাথায় দিয়ে কিংবা ভিজে একাকার হয়েই লঞ্চের ডেকে চড়ে বসেছেন যাত্রীরা। আমি নানি বাড়ি সবার সাথে ঈদ করতে যাচ্ছি। আবহাওয়া থাকুক না কেন, আমরা তো বাড়িতে যাওয়ার উদ্দেশ্যেই বাড়িতে যাবই। আবহাওয়া আল্লাহর উপরে ভরসা, ঠিক আছে? আল্লাহ যদি না মারে মানুষ তো মারতে পারবে না। আমাদের লঞ্চে যাতায়াত করতে খুবই ভালো হয়, এর জন্যই যাই। সন্ধ্যায় সদরঘাট টার্মিনাল পরিদর্শনে আসেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী, জানান দুর্ঘটনা রোধে ব্যবস্থা নেওয়া হয়েছে। যাত্রী সেবার যতগুলো উপকরণ থাকা দরকার সবগুলোই আমরা চেষ্টা করেছি আপনাদের সাথে পরিচিত করানোর জন্য। যাত্রীদেরকে অনুরোধ করছি যে আপনারা অতিরিক্ত যাত্রী হয়ে কোনো জাহাজে বাড়ি যাওয়ার চেষ্টা করবেন না। আমাদের রেস্কিউ টিম সব জায়গায় আছে, এখানেও দেখবেন সকল জায়গায় প্রত্যেকটি জাহাজের সাথে আমাদের কানেকশন আছে। যাত্রীদের নিরাপত্তা এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সদরঘাটে কন্ট্রোল রুম স্থাপন করেছে BIWTA। পাশাপাশি পল্টনগুলো রাখা হয়েছে হকার মুক্ত। বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রিয়জনের উষ্ণ সান্নিধ্য পেতে ঘরে ফিরছে শহুরে যান্ত্রিক মানুষ। সড়ক পথে কিংবা নৌপথে সকলের এবারের ঈদযাত্রায় ছুঁয়ে থাকুক স্বস্তি, হোক নিরাপদের, এমনটাই চাওয়া সকলের। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় রড বোঝাই একটি ট্রাক উল্টে 15 জনের প্রাণ গেছে। আহত হয়েছেন আরও 6 জন। নিহত 13 জনের বাড়ি নওগাঁর মান্দা উপজেলায়। ট্রাকটি চট্টগ্রাম থেকে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। আহত ও নিহতরা ঈদ উদযাপন করতে গ্রামের বাড়ি ফিরছিলেন। রবিবার দিবাগত রাত আনুমানিক 4টা যমুনা সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কের সরাতাইল এলাকা। হঠাৎ সড়ক থেকে ছিটকে পাশে পড়ে রডবাহী এই ট্রাক। এর নিচে চাপা পড়েন যাত্রীরা। ঘটনাস্থলে প্রাণ হারান 15 জন। বাকি যাত্রীরা আহত হন। তাদেরকে উদ্ধার করে স্থানীয়রা। 3:30-4:30 মতো ঘটনাটা ঘটছে। একটা শব্দ আইলো, তাই কথা শুনলাম। একজন ছিটে পড়ে গেছে, একজন আটকে রয়েছে, আর গাড়ি উল্টে নিচে মানুষ তলে পড়ে রয়েছে। মাঞ্জা ভাঙছে, পা ভাঙছে, এইরকম অবস্থা। নিহত 13 জনের বাড়ি নওগাঁর মান্দা উপজেলায়। বাকি 2 জন চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। দুর্ঘটনার খবরে তাদের গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে আসে। ঈদ উদযাপনের জন্য তারা বাড়ি যাচ্ছিলেন। আমার জামাই ফোন দিয়েছে, অ্যাক্সিডেন্ট হওয়ার সাথে সাথে ফোন দিয়েছে। আমার এক ভগ্নিপতি আছে, এক ভাগ্নে আছে, তো আসছিলাম ওনাদেরকে, মানে এখন আমি খুঁজে পাচ্ছি না। যে বাসা আছে তাই বললো গাড়ি ব্রেক মারছে, আর ভগ করে যে গাড়িটা কি করছে, ব্রেক মারতে চুদনে সহ্য করতে পারেনি, গাড়িটা উল্টে দিয়েছে। পুলিশ জানিয়েছে ট্রাকটির যাত্রীরা ছিলেন ক্ষুদ্র ব্যবসায়ী ও শ্রমজীবী। কম ভাড়ায় গন্তব্যে যাওয়ার জন্য তারা রডবাহী ট্রাকে উঠেছিলেন। আমরা 9 জনকে উদ্ধার করতে পারি এবং তাদেরকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইলে পাঠানো হয়েছে। আর 15 জন লাশ আমরা মর্গে পাঠিয়েছি। আমরা চেষ্টা করছি তাদের পরিবারের সাথে যোগাযোগ করার। আহতদের চিকিৎসার জন্য 15,000 টাকা এবং নিহতদের পরিবারকে 30,000 টাকা করে দেয়ার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। রাজধানীর পশুর হাটে এখন ক্রেতাদের উপচে পড়া ভিড়। ঈদ ঘনিয়ে আসায় বেড়েছে বেচা বিক্রি, তবে দাম বেশি। হাটে নিরাপত্তা এবং আশপাশের যানজট নিরসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে সিটি কর্পোরেশন। কোরবানির ঈদের আর বাকি মাত্র 2 দিন। দ্রুত কিনতে হবে পছন্দের পশু, তাই বিভিন্ন পশুর হাটে ছুটছেন রাজধানীর মানুষ। এটি গাবতলীর হাট, যা সোমবার সকাল থেকে ক্রেতা বিক্রেতার পদচারণায় মুখর হয়ে ওঠে। চলে দর কষাকষি। দেখা মিলছে বাহারি সাজে সাজানো পশুর কেনাবেচার পাশাপাশি এই হাট অনেকের কাছে আনন্দেরও এক আয়োজন। অনেকে আসছেন পরিবার পরিজন নিয়ে। আমাদের অনেকগুলো গরুই পছন্দ হয়েছে, ছবি তুলে নিয়ে গেছি। এখন দেখি বাসায় জানে আজকে রাতের মধ্যেও কিনতে পারি, অথবা কালকে বা পরশু আমরা যত শীঘ্রই সম্ভব কেনার চেষ্টা করব। আমাদের বাজারের আয়তে আছে, এখনো মিল হয় নাই, তাই ইনশাল্লাহ যদি হয়ে যায় তা আমরা টাকা দিয়ে নিয়ে যাব। সবে মাত্র ঢুকলাম, গরু দেখতেছি। ইনশাল্লাহ আশা করি আল্লাহ বাজেটের মধ্যে একটা ব্যবস্থা করে দিবে। তো দেখতেছি, শুরু করলাম, এখান থেকে শুরু করছি। আরও হয়তো দেখবো, আমাদের সামর্থ্যের মধ্যে যেটা হয় আমরা ওটা করব। ছোট, মাঝারি ও বড় সব ধরনের গরুর দেখা মিলছে ঢাকার নামকরা এই হাটে। রয়েছে বাহারি নামের পশু, তবে দাম বেশি বলে মনে করেন ক্রেতারা। দাম বলছে আপনার 4.5 লাখ, অল্পর মাধ্যমে সেল দিয়ে দেবো। এখন আসার পরে দেখলাম গাবতলী হাটে বড় গরু, এত বড় গরু, মানে আমাদের আসিয়ে দেখেও জিজ্ঞেস করবে ভাই গরুটার দাম কত বা এত টাকা দেওয়া যাবে। এই পর্যন্ত সেরকম আলামত পাইলাম না। কত 9টা বাজে আসছে, আসার পরে আলহামদুলিল্লাহ মোটামুটি কত প্রায় 20-25টার মতো গরু দেখছি। হ্যাঁ, দেখার পরে আলহামদুলিল্লাহ এটা আমার পছন্দ হয়েছে। ঠিক আছে, পছন্দ হওয়ার পরে আলহামদুলিল্লাহ নিয়ে এনেছি আর কি। সকালে হাট পরিদর্শনে আসেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক ও ডিএমপি কমিশনার। পরিদর্শন শেষে তারা জানান যানজট ও জনদুর্ভোগ কমাতে তারা কাজ করছেন। ঢাকার 2 সিটি কর্পোরেশন কর্তৃক নির্ধারিত প্রতিটি পশুর হাটকে কেন্দ্র করে নিশ্চিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। প্রতিটি হাটে দৃশ্যমান পুলিশ উপস্থিতি সহ একটি করে সাব কন্ট্রোল রুম ও ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সহায়তায় প্রতিটি গরুর হাটে জাল নোট শনাক্তকারী মেশিন থাকবে। ছিনতাই, জাল নোট, অজ্ঞান পার্টি ও মলম পার্টি তৎপরতা রোধে ডিবি সহ সাদা পোশাকের পুলিশের বিশেষ টিম 24 ঘন্টা মোতায়েন আছে। ক্রেতা বিক্রেতার নিরাপত্তা নিশ্চিত করতে গাবতলী সহ রাজধানীর বিভিন্ন হাটে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। রয়েছে সিসিটিভি ক্যামেরার নজরদারি। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।
চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে দুর্বৃত্তরা সশস্ত্র হামলা চালিয়ে র্যাব ও পুলিশের ক্যাম্প গুড়িয়ে দিয়েছে। কয়েক জায়গায় রাস্তাও কেটে ফেলেছে তারা। গতরাতে এই ঘটনা ঘটে। যৌথ বাহিনীর সঙ্গে কয়েক ঘন্টা সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনাও ঘটেছে। আটক করা হয়েছে কয়েকজনকে। জঙ্গল সলিমপুরের অবস্থান চট্টগ্রামের সীতাকুণ্ডে। কয়েকদিন আগে বড় ধরনের অভিযানের পর পাহাড় ঘেরা এই স্থানটির নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সদস্যরা। এরপর থেকে এখানকার মানুষের মাঝে স্বস্তি ফিরতে শুরু করে। কিন্তু রবিবার দিবাগত গভীর রাতে র্যাব ও পুলিশের যৌথ ক্যাম্পে ভারী অস্ত্র নিয়ে ভয়াবহ হামলা চালায় দুর্বৃত্তরা। ছোড়া হয় অসংখ্য গুলি। দুর্বৃত্তরা গুড়িয়ে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্যাম্প। কয়েক জায়গায় কেটে দেওয়া হয় সড়ক। কালকে রাত্রে অনেক খারাপ অবস্থা ছিল, সবাই নাকি হুমকি দামকি দিয়ে বের করার জন্যই করছে, দৌড়াদৌড়ি করছে। এটা আলীনগরের লোকজন যারা সন্ত্রাস পালে তারারই। বিভিন্ন দলবদল আছে, তাদের কিছু ব্যবসা বাণিজ্য আছে, তাদের কিছু স্বার্থ আছে হয়তো। প্রশাসনের নিয়ন্ত্রণে থাকলে তো সবকিছু সঠিক এবং সুন্দর থাকে। যৌথ বাহিনীর সদস্যরা উপযুক্ত জবাব দেয়। রাতভর চলতে থাকে গোলাগুলি। এক পর্যায়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আটক করা হয় বেশ কয়েকজনকে। আবার বুলেটের ফায়ারে তারা যাচ্ছিল না। এক পর্যায়ে তারা একটা এক্সকেভেটর নিয়ে এসে আমাদের ক্যাম্পের পেছনে যে বাউন্ডারি ওয়াল আছে সেই ওয়াল ভাঙা শুরু করে। তখন রাইফেল দিয়ে ফাঁকা ফায়ার করা হয় এবং ফাঁকা ফায়ার করার পর তখন তারা সেখান থেকে পিছু হটে। এখানে কোটি কোটি টাকার বিষয়, কারণ এইগুলো এই সাম্রাজ্য যখন তারা হাতছাড়া হয়ে যাচ্ছে, তো এই হাতছাড়া হওয়ার আগে তারা একটু ঝাঁকুনি দিবে, এটাই স্বাভাবিক। তো যতই ঝাঁকুনি দেখ, আসলে আমরা চেষ্টা করব। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী এখানে অবস্থান করতেছে, সামনে আরও অবস্থান করবে, আর হয়তো বেশি পরিমাণে আমরা রাখবো। জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আর কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে র্যাব ও পুলিশ। রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম। দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও 17 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন হামে এবং 16 জন উপসর্গ নিয়ে মারা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী হামে নিশ্চিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 87 জনে, আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে 458 জন। গত 24 ঘন্টাতে 97 জন নিশ্চিত সংক্রমণ শনাক্ত হয়েছে। আর এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন 8719 জন। এই সময়ে 1127 শিশুর শরীরে হামের উপসর্গ মিলেছে। এতে করে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে 64,940 জন। এদিকে দেশে এখন পর্যন্ত 2 কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে। যে 18টি উপজেলায় প্রথম ধাপে টিকা দেওয়া হয়েছিল, সেখানে হামের সংক্রমণের হার প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাকত হোসেন। সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও কুমিল্লা সদর হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথাই জানিয়েছেন। আমরা 122% অ্যাচিভ করেছি, মোর দেন দ্য টার্গেট। 2 কোটির উপরে বাচ্চাকে আমরা ভ্যাকসিন দিয়েছি। তারপরেও কিন্তু আমরা বসে থাকি নাই। সারা বাংলাদেশ ব্যাপী আমাদের মেডিকেল সেন্টারগুলিতে বলেছি ইট ইজ ক্যাম্পেইন ইজ ওভার, বাট এটা ডেইলি চলবে ইউপিআই কার্যক্রমের সাথে। গত কয়েকদিনের ভ্যাপসা গরম এবং তাপপ্রবাহের পর রাজধানীতে নেমেছে স্বস্তির বৃষ্টি। তবে মাত্র ঘণ্টা দুয়েকের বৃষ্টিই নগরবাসীর জন্য হয়ে উঠেছে দুর্ভোগের। বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় যানবাহন চলাচলে যেমন ব্যাহত হয়েছে, তেমনি ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। রাজধানীতে বর্ষা এখনও পুরোপুরি শুরু হয়নি, কিন্তু অল্প সময়ের বৃষ্টিতেই প্রধান সড়ক থেকে অলিগলি সব জায়গায় এভাবেই জমে গেছে বৃষ্টির পানি। প্রতি বছরই জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন পরিকল্পনা এবং প্রতিশ্রুতি থাকলেও বাস্তবে নগরবাসীর ভোগান্তি কমেনি। আমরা জেনে নেওয়ার চেষ্টা করব কি বলছেন সাধারণ মানুষ। সামান্য বৃষ্টিতে এখানে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে যায়, এবং কি মনে করেন যে পুরোপুরি হাঁটাচলা করা তো অসম্ভব। বাথরুমে যে পানিটা আছে না, সেই পানিটা একদম মনে করো গন্ধ, আর এটা একটু পানি লাগলে চুলকায়। কি আর অসুবিধা হবে, ঈদের সামনে কেনাকাটা মানুষ করতে আসতেছে, ঠিকভাবে করতে পারতেছে না কেনাকাটা। একটু আগে আরো পানি বেশি ছিল, যে ধারণার বাইরে কোথাও মহিলা আমরা চলাচল করতে পারি না, ওখানে দাঁড়াইছিলাম আধা ঘন্টা। চলাফেরা সমস্যা হয়, যানজট হয়, নগর জীবন অতিষ্ঠ আর কি। এই যে মহিলা এগুলো কেডা ফেলাইছে, আপনারা আমার মতো লোক ফেলাইছে। আগে হেরা নিজেরা সচেতন হইতেইব। এখানে যে সোয়ারের লাইনটা, এখানে 2টা লাইন আছে, একটা তো আপনার পরিষ্কার করে না, আর পরিষ্কার করলেও আপনার ওই
যেখানে ময়লা ওখানে ধুয়ে ওরা চলে যায়, আবার ওটাই টাঙ্কিতে ঢুকে। প্রতি বর্ষায় একই চিত্র, জমে থাকা বৃষ্টির পানি, ঘন্টার পর ঘন্টা যানজট এবং সীমাহীন ভোগান্তি। জলাবদ্ধতা এখন শুধুমাত্র সাময়িক কোনো ভোগান্তি নয়, বরং এটি রাজধানীবাসীর দীর্ঘদিনের একটি সংকটের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যার সমাধানে টেকসই এবং কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে আগামী বর্ষায় এই সংকট আরও ভয়াবহ আকার ধারণ করবে বলে আশঙ্কা করছেন রাজধানীবাসী। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এখন মিনায় অবস্থান করছেন মুসল্লিরা। গতকাল রাত থেকে সবাই পবিত্র মক্কানগর থেকে মিনায় যেতে শুরু করেছেন। কাল সকালে সবাই যাবেন আরাফাতের ময়দানে। এবার সৌদি আরবের বাইরে থেকে 15 লাখের বেশি হজযাত্রী দেশটিতে পৌঁছেছে। ইরান যুদ্ধের একটি ভঙ্গুর যুদ্ধবিরতি এবং আঞ্চলিক উত্তেজনা ও অনিশ্চয়তার মধ্যেই আল্লাহর দরবারে হাজিরা দিতে দলে দলে ছুটে গিয়েছেন মুসলমানরা। এবারে গ্লো অ্যান্ড লাভলি সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপ 2026-এর খবর। অষ্টম সাফ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রথম ম্যাচ 28 মে মালদ্বীপের বিপক্ষে। টুর্নামেন্টের শুরুর ঠিক আগ মুহূর্তে বাংলাদেশ শিবিরে বড় চমক। হ্যাট্রিক মিশনে আফিদার জায়গায় বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন মারিয়া মান্ডা। বাংলাদেশ 2024 সালে নারী সাফে চ্যাম্পিয়নশিপে মুকুট ধরে রাখার কঠিন কাজটি করেছিল পিটার বাটলারের তত্ত্বাবধানে। আবারও সেই কঠিন পরীক্ষা দিতে হবে জাতীয় নারী ফুটবল দলের এই কোচকে। এতদিন অধিনায়ক হিসাবে নিয়মিত ছিলেন আফিদা খন্দকার, তার জায়গায় হাজির হলেন মারিয়া মান্ডা। হ্যাট্রিক শিরোপা জয়ের মিশনে নেতৃত্ব দেবেন তিনি। এবারের আসরে 6টি দেশ অংশ নিচ্ছে। ভারত আয়োজক হওয়ায় খেলছে না পাকিস্তান। তারপরও দক্ষিণ এশিয়া নারী ফুটবলের সবচেয়ে বড় এই আসর ঘিরে আগ্রহের কমতি নেই। বাংলাদেশের জন্য এবারের আসরটি ভিন্ন মাত্রার গুরুত্ব বহন করছে। 2022 ও 24 সালে টানা দুবারের চ্যাম্পিয়নদের এবার ইতিহাস গড়ার হাতছানি। নিজেদের আধিপত্য আরও দৃঢ় করতে প্রস্তুত সাবিনা মাসুরাদের উত্তরসূরিরা। নতুন প্রজন্মের সৌরভী অর্পিতাদের পাশাপাশি অভিজ্ঞ ঋতুপর্ণা আফিদা, মনিকা, শামসুন নাহাদের নিয়ে স্বপ্ন দেখছে জাতি। থাইল্যান্ডে 2 সপ্তাহের অনুশীলনের পাশাপাশি স্থানীয় 2টি ক্লাবের বিপক্ষে 2টি প্রস্তুতি ম্যাচ খেলে পিটারের শিষ্যরা। তাতে নিজেদের প্রস্তুতিও বেশ ভালোভাবে সেরে নিয়েছে দলটি। খেলোয়াড়দের মধ্যেও রয়েছে দারুণ আত্মবিশ্বাস। এই অঞ্চলে একসময় যেখানে ভারত ও নেপালের আধিপত্য ছিল স্পষ্ট, সেখানে এখন বাংলাদেশের নাম সবচেয়ে বেশি উচ্চারিত হয়। ধারাবাহিক সাফল্য মেয়েদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। বাংলাদেশের প্রথম ম্যাচ 28 মে মালদ্বীপের বিপক্ষে। গ্রুপের শেষ ম্যাচ 31 মে স্বাগতিক ভারতের সঙ্গে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। দর্শক, এই খবরের সঙ্গে শেষ করছি রাতের দীপ্ত সংবাদ। শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম জানাবো আরেকবার। রাজধানীর কালশী বস্তিতে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে পানি সংকট। ফায়ার সার্ভিসের 15 ইউনিটের প্রায় 2.5 ঘন্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে। ঈদের ছুটি শুরু, বাড়ি ফিরছে ঢাকাবাসী। সময় মতো ট্রেন বাস ছেড়ে না যাওয়ায় ভোগান্তি। নৌপথে দুর্ঘটনা এড়াতে নানা পদক্ষেপ। যাত্রী সেবার যতগুলো উপকরণ থাকা দরকার সবগুলোই আমরা চেষ্টা করেছি আপনাদের সাথে পরিচিত করানোর জন্য। টাঙ্গাইলে রড বোঝাই ট্রাক উল্টে 15 জনের প্রাণহানি, আহত 6 জন। ঈদ উদযাপন করতে চট্টগ্রাম থেকে উত্তরবঙ্গে গ্রামের বাড়ি ফিরছিলেন সবাই। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র্যাব পুলিশের ক্যাম্পে দুর্বৃত্তদের সশস্ত্র হামলা, দুপক্ষের কয়েক ঘন্টা গোলাগুলি। অভিযানে বেশ কয়েকজন আটক। পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু। আজ মিনা প্রান্তরে এক হয়েছেন লাখ লাখ মুসল্লি। কাল সকালে সবাই যাবেন আরাফাতের ময়দানে। মাঠে গড়িয়েছে সাফ নারী চ্যাম্পিয়নশিপ।
উদ্বোধনী ম্যাচে ভুটানকে 1-0 গোলে হারিয়েছে নেপাল। বাংলাদেশের ম্যাচ 28 মে, প্রতিপক্ষ মালদ্বীপ। আর দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। আরও তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। শুভরাত্রি।